আমি মোহাম্মদ আব্দুর রহিম সুমন তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার উপর আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব সিলেকশন স্টেটমেন্ট ইফ এলস এর একটি গুরুত্বপূর্ণ অংশ নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে এবং এটি ব্যবহার করে তিনটি অসমান সংখ্যার মধ্যে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করা শিখব। 9.3 পার্টে আমরা যা শিখতে যাচ্ছি, নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট কি, নেস্টেড ইফ এলস স্টেটমেন্টস কোথায় ব্যবহার করা যেতে পারে, নেস্টেড ইফ এলস স্টেটমেন্টস এর গঠন, নেস্টেড ইফ এলস স্টেটমেন্টস এর ফ্লোচার্ট, নেস্টেড ইফ এলস স্টেটমেন্টস এর ব্যবহার করে তিনটি অসমান সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের একটি সি ভাষায় প্রোগ্রাম। শুরুতেই আমরা দেখে নেই নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট কি। নেস্টেড ইফ এলস স্টেটমেন্টকে আমরা এভাবে বলতে পারি, যখন একটি ইফ এলস স্টেটমেন্টের ইফ বা এলস অংশের ভেতরে আরেকটি ইফ এলস স্টেটমেন্টস ব্যবহার করা হয়ে থাকে তখন তাকে নেস্টেড ইফ এলস স্টেটমেন্টস বলে। তোমাদের এখানে মনে রাখতে হবে, ইফ এলস স্টেটমেন্টস এর ইফ বা এলস অথবা উভয় অংশের মধ্যেই প্রয়োজনে আরেকটি ইফ এলস স্টেটমেন্টস ব্যবহার করা যেতে পারে। কখনো কখনো শুধুমাত্র একটি শর্তের উপর ভিত্তি করে আমরা ফলাফল পাবো না, সেই ক্ষেত্রে আমাদের হয়তোবা একাধিক শর্তের উপর নির্ভর করতে হতে পারে। এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা ইফ এলস স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি। প্রথমেই শুধু ইফ এলস স্টেটমেন্টসের গঠনটা আবার একটু দেখি। ইফ এক্সপ্রেশন, এরপরে স্টেটমেন্ট 1, এলস স্টেটমেন্ট 2। এখন এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে সিঙ্গেল স্টেটমেন্টস, এখানে এক্সপ্রেশনের সাথে সম্পর্কযুক্ত শুধুমাত্র একটা স্টেটমেন্টের কথা বোঝানো হয়েছে, তাই এখানে স্টেটমেন্টস 1 ব্যবহার করা হয়েছে। কিন্তু যদি প্রয়োজনে আমাদের একাধিক স্টেটমেন্টস কার্যকর করার প্রয়োজন পড়ে তখন আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ডান পাশে তোমাদের এরকম একটা গঠন দেখানো হচ্ছে, ইফ এলস স্টেটমেন্টসের একাধিক স্টেটমেন্টসের সাথে সম্পর্কযুক্ত একটি গঠন। ইফ এক্সপ্রেশন, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের প্রথম এক্সপ্রেশনের সাথে সম্পর্কযুক্ত যে অংশগুলো রয়েছে, স্টেটমেন্টসগুলো রয়েছে, সেগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের রাখতে হবে। এরপর এলস অংশটাকেও আমরা একাধিক স্টেটমেন্টস অন্তর্ভুক্ত করতে পারি এলস স্টেটমেন্টসের অংশটাতেও। সেক্ষেত্রেও আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কি করতে হবে, এলাকাটা চিহ্নিত করে দিতে হবে যে এই এলস পার্টের সাথে কতগুলো স্টেটমেন্টস সম্পর্কযুক্ত থাকছে। এবার আমরা দেখে নিতে চাই ইফ এলস স্টেটমেন্টস কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে তার একটা সংক্ষিপ্ত তালিকা। যখন একটি শর্ত পূরণ হলে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায় না, আবার তুলনামূলক কাজ করতে হয়, তখন সেসব স্থানে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এর একটা উদাহরণ হতে পারে তিনটি অসমান সংখ্যার মধ্যে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা। ব্যাপারটাকে আবার আমরা এভাবে দেখতে পারি, তিনটি দলের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল নির্ণয় করতে হবে, যেখানে প্রতিটি দলের মধ্যে মাত্র একটি বারই খেলা হবে। সেক্ষেত্রেও আমরা এই নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে সমস্যাটা সমাধান করতে পারি। এবার আমরা ইফ এলস এর সাথে কিভাবে আরেকটা ইফ এলস ব্যবহার করে নেস্টেড ইফ এলস স্ট্রাকচার তৈরি করতে পারি বা নেস্টেড ইফ এলস তৈরি করতে পারি সেটা আমরা দেখব। মনে রাখতে হবে, সাধারণ ইফ এলস স্টেটমেন্টস এর মধ্যেই আমরা আরেকটা ইফ এলস স্টেটমেন্ট যখন ব্যবহার করব তখন তাকে বলা হচ্ছে নেস্টেড ইফ এলস। তাই শুরুতে আমাদের ইফ এলস এর সাধারণ স্টেটমেন্টটা আমরা তুলে ধরছি এখানে। শুরুতেই ইফ, তারপর বুলিয়ান এক্সপ্রেশন, এই জায়গাটাতে থাকবে শর্ত। এরপর আমাদের এই ইফ পার্টটার সাথে সম্পর্কযুক্ত যে অংশটা রয়েছে, এই ইফ পার্টের যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনটা সত্য হলে আমাদের যে অংশটা কার্যকর হবে তার এই সেকেন্ড ব্র্যাকেট এই এরিয়াটার ভেতরে সেটা আমাদের লিখতে হবে। যদি ফলস হয়, অর্থাৎ যদি এই বুলিয়ান এক্সপ্রেশনটা ফলস হয়, সেক্ষেত্রে আমাদের এই এলস পার্টের মধ্যকার যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে এলাকাটা চিহ্নিত করে দেওয়া হয়েছে এই অংশটুকুর ভেতরে সেই স্টেটমেন্ট এলস পার্টের মধ্যে বা এলস পার্টের সাথে সম্পর্কযুক্ত অংশগুলো আমাদের এখানে লিখতে হবে।
অর্থাৎ ইফ এর সাথে সম্পর্কযুক্ত এক্সপ্রেশনটা যদি ফলস হয় সেক্ষেত্রে আমাদের এই এলস পার্টের অংশটুকু অ্যাক্টিভেটেড হবে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকা স্টেটমেন্টসগুলো বা প্রসেসগুলো সে এক্সিকিউট করবে। এবার যেহেতু আমরা শুরুতেই বলেছি যে নেস্টেড ইফ এলস তখনই হবে যখন একটা ইফ এলস স্টেটমেন্টের ভেতরে আমরা আরেকটা ইফ এলস স্ট্রাকচার নিয়ে আসব। তাহলে দেখা যাক যে তার গঠনটা কীরকম হবে। আমরা প্রথমেই এই ইফ এক্সপ্রেশনটার সেকেন্ড ব্র্যাকেটের অংশে আরেকটা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আসছি। ব্যাপারটা এরকম হবে যে ইফ নেস্টেড এক্সপ্রেশন, এখানে নেস্টেড এক্সপ্রেশন বলতে বোঝানো হচ্ছে যে আমাদের দ্বিতীয় যে কন্ডিশনটা থাকবে, দ্বিতীয় যে শর্তটা থাকবে সেটা এই পার্টের অংশের মধ্যে থাকবে। তোমাদের এখানে মনে রাখতে হবে এইখানে এই যে অংশটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নটা প্রোগ্রামের অংশ নয় বা প্রোগ্রামের অন্তর্ভুক্ত নয়। এখানে নেস্টেড এক্সপ্রেশনটা যদি সত্য হয়ে থাকে তখন আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটার মধ্যকার যে কোডগুলো লেখা থাকবে, যে স্টেটমেন্টসগুলো থাকবে, সেই অংশটা কার্যকর হবে। আবার একই রকম এই ইফ এলসের মূল ইফ এলসের গঠনের সাথে এই ইফ এলসের কোনো পার্থক্য নাই। আমরা একটা ইফ এলসের মধ্যেই অর্থাৎ আরেকটা ইফ এলস আমরা স্ট্রাকচার রাখছি বিধায় তাকে বলা হচ্ছে নেস্টেড ইফ এলস। যদি এলস পার্ট হয় তাহলে এলস পার্টে আমরা এই সেকেন্ড পার্টের অংশের কোডটুকু এক্সিকিউট করতে দেখব। এখন এখানে তোমাদের মনে রাখতে হবে প্রথম এক্সপ্রেশনটা সত্য হবে এবং দ্বিতীয় এক্সপ্রেশনটা সত্য হবে তখন আমাদের এই অংশটুকু কার্যকর হবে, যখন বোথ স্টেটমেন্টস আর ট্রু। আর যখন আমাদের এই প্রথম এক্সপ্রেশন সত্য হলো তাহলে এই দ্বিতীয় পার্টে ঢুকবে, দ্বিতীয় পার্টের এই ইফ নেস্টেড এক্সপ্রেশন 1 অংশটাতে ঢুকবে। এখানে এসে যদি দেখা যায় যে এই এক্সপ্রেশনটা ফলস, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা স্টেটমেন্ট ট্রু হওয়ার কারণে মূল এক্সপ্রেশনটা ট্রু হওয়ার কারণে আমাদের এই স্টেটমেন্টসগুলো কার্যকর হবে। এলস অংশের মধ্যেও প্রয়োজনে আমাদের আরেকটা ইফ এলস স্টেটমেন্টস আমরা নিয়ে আসতে পারি। এখানে তার একটা গঠন দেখানো হয়েছে, খেয়াল রাখবে যে এখানে এক্সপ্রেশন বুলিয়ান এক্সপ্রেশন 1 এটা আমাদের প্রথম বা মূল এক্সপ্রেশন ইফ এলস স্টেটমেন্টসের। এরপর আমাদের ইফ অংশটার ভেতরে আমাদের দ্বিতীয় এক্সপ্রেশন যেটা রয়েছে সেটাকে আমরা নেস্টেড এক্সপ্রেশন 1 নামে চিহ্নিত করছি। এরপর এলস পার্টের ভেতরে যে আরেকটা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে এসেছি এটাকে আমরা নেস্টেড এক্সপ্রেশন 2 নামে চিহ্নিত করছি। এই প্রথম স্টেটমেন্টসগুলো কার্যকর হবে তখনই এই দ্বিতীয় নেস্টেড ইফ এলস এক্সপ্রেশনের সাথে সম্পর্কযুক্ত প্রথম পার্টটুকু কার্যকর হবে তখনই যখন আমাদের প্রথম যে এক্সপ্রেশনটা রয়েছে এই এক্সপ্রেশনটা ফলস হবে এবং দ্বিতীয় এক্সপ্রেশনটা ট্রু হবে। আর এই দ্বিতীয় পার্ট এইটুকু কার্যকর হবে তখনই যখন আমাদের এই প্রথম এক্সপ্রেশনটা ফলস হবে, এই দ্বিতীয় এক্সপ্রেশনটা ফলস হবে তখনই, অর্থাৎ বোথ এক্সপ্রেশন যদি ফলস হয় তখনই শুধুমাত্র এই অংশটুকু কার্যকর হবে। এই হচ্ছে নেস্টেড ইফ এলস স্টেটমেন্টসের গঠন। এবার নেস্টেড ইফ এলস স্টেটমেন্টসের ফ্লো চার্ট আমরা দেখব। আমাদের যে পূর্ববর্তী স্লাইডে আমরা যে নেস্টেড ইফ এলস স্টেটমেন্টস দেখেছি তার একটা ফ্লো চার্ট এখানে দেখানো রয়েছে। ইফ পার্টের মধ্যে শুধু স্টেটমেন্ট এক্সপ্রেশন 1 থাকতে পারে, যদি এলস পার্টে যদি এক্সপ্রেশন না থাকে তবুও তাকে আমরা নেস্টেড ইফ এলস বলবো। তার কারণ কি, আরেকটা ইফ এলস স্টেটমেন্টস নিয়ে এসেছি, সেই ক্ষেত্রে এর ফ্লোচার্টটা ভিন্ন হবে। এখানে ইফ এলস এর উভয় অংশই অর্থাৎ ইফ এবং হচ্ছে এলস এই উভয় অংশটার মধ্যেই আমাদের আরেকটা করে নেস্টেড ইফ এলস স্টেটমেন্টস নিয়ে আসা হয়েছে, যে কারণে আমরা এখানে এভাবে আমাদের ফ্লোচার্টটাকে সাজিয়েছি। এখানে 3টা বক্স রয়েছে, 3টা ভিন্ন ভিন্ন রঙের বক্সের মধ্যে 3টা সংখ্যা রয়েছে। এই সংখ্যাটার মধ্যে বৃহত্তম সংখ্যাটা আমরা কিভাবে বের করব? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শুরুতেই আমরা যে কোনো দুটো বক্সকে নিয়ে আসতে পারি। এই দুটো বক্সের মধ্যে তুলনা করে যদি দেখা যায় ইয়েলো বক্স যেটা, এই বক্সের সংখ্যাটা বৃহত্তম, তাহলে আমরা কি করব, এই ইয়েলো বক্সটাকে আবার তুলনা করার জন্য দ্বিতীয় অংশে নিয়ে আসব। এখন এই দ্বিতীয় অংশের সাথে আমরা একটা সংখ্যাটাকে বড় সেটাকে আমরা পেয়েছি,
কিন্তু আমাদের এখনো একটা সংখ্যা রয়ে গেছে যার সাথে কোনো প্রকার তুলনা করা হয়নি। সেই ক্ষেত্রে আমাদের এই সংখ্যাটাকে আমরা দ্বিতীয় পার্টে নিয়ে আসব। এখন এই দুটো বক্সের সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটাই আমাদের চূড়ান্ত সংখ্যা হবে। সেই ক্ষেত্রে এই হলুদ বক্সের সংখ্যাটাই যদি আমাদের বড় সংখ্যা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটাই বড়। কারণ কি, এই হলুদ বক্সের সংখ্যাটা এই সিলভার বক্সের সংখ্যার থেকেও বড়, এই গ্রিন বক্সের সংখ্যার থেকেও বড়। সেই ক্ষেত্রে চূড়ান্তভাবে আমরা বলতে পারি এই বক্সটার সংখ্যাটাই আমাদের কাছে সবচেয়ে বড়। আবার যদি এমন হয় এই দুটো বক্সের সাথে তুলনা করে দেখা যায় যে এই গ্রিন বক্সের সংখ্যাটা বড়, সেই ক্ষেত্রে আমরা নিশ্চিন্তে মনে বলতে পারি যে এই সংখ্যাটাই বড়। এখন কথা হচ্ছে যে এই সংখ্যাটাকে আবার সিলভার বক্সটা রয়েছে এই সিলভার বক্সের সাথে তুলনা করার প্রয়োজন নাই। কেন? তার কারণটা হচ্ছে যে এই সিলভার বক্সের সাথে শুরুতেই আমাদের যে ইয়েলো রঙের বক্সটা ছিল এই বক্সটার সংখ্যাটার দুটোর তুলনা করার ফলে এই ইয়েলো বক্সের সংখ্যাটা বড় পেয়েছি। সেই ক্ষেত্রে আমাদের এই বড় সংখ্যাটার সাথে তুলনা করেই আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি আমাদের গ্রিন কালারের যে বক্সটা রয়েছে এই গ্রিন কালারের বক্সটার সংখ্যাটাই বৃহত্তম। এক্স্যাক্টলি ঠিক এই প্রক্রিয়াটাতেই নেস্টেড ইফ এলস স্টেটমেন্টসের প্রক্রিয়াটা কাজ করে। আবার আমরা এটাকে এভাবে দেখতে পারি যে এই দুটো বক্সের ভেতরে শুরুতে যদি দেখা যায় যে আমাদের সিলভার কালারের বক্সটা বৃহত্তম, সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে বক্সটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এটুকুর উপর ভিত্তি করে আমরা শুধু বলতে পারি না সিলভার কালারের বক্সের সংখ্যাটাই বৃহত্তম, কারণ কি তাকে আবার তৃতীয় আরেকটা যে সংখ্যা রয়ে গেছে তার সাথে তুলনা করাটা এখনো বাকি রয়ে গেছে। এখানে নিয়ে আসলাম। এবার এই দুটো সংখ্যার ভেতরে যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটাই বৃহত্তম হবে। কারণ কি? কারণ শুরুতেই হলুদ রঙের যে বক্সটা রয়েছে এই হলুদ রঙের বক্সের ভেতরকার সংখ্যাটা শুরুতেই সিলভার কালারের যে বক্স রয়েছে তার ভেতরকার সংখ্যার সাথে তুলনা করে ছোট পেয়েছি। সেই ক্ষেত্রে শুরুতেই আমাদের ইয়েলো রঙের বক্সটাকে আমরা বাদ দিয়েছি। এবার নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি অসমান সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামটি বাস্তবায়ন করব। শুরুতেই আমাদের প্রতিটা প্রোগ্রামের যে অংশটা কমন লাগে সেই অংশটা আমরা লিখব। আমাদের এখানে স্ক্রিন ছোট হওয়ার কারণে দুটো অংশে ভাগ করে লেখা হয়েছে। এখানে এই অংশটা শেষ হওয়ার পর দিন এই অংশটা, এই দুই অংশের পার্টটাকে সেপারেট করার জন্য আমাদের এখানে অ্যারো চিহ্নটা ব্যবহার করা হয়েছে, অন্য কোনো কিছু নয়। প্রতিটা প্রোগ্রামে একটা হেডার ফাইল stdio.h ব্যবহার করতে হয়, মেইন ফাংশন এরপর উল্লেখ করতে হয়, এরপর মেইন ফাংশনের এলাকা শুরু এবং এলাকাটা শেষ হয়েছে এই জায়গাটাতে। এবার যেহেতু তিনটা সংখ্যা আমাদের স্টোর করতে হবে সেই ক্ষেত্রে তিনটা সংখ্যার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমাদের। ধরলাম সংখ্যা তিনটি হচ্ছে ইন্টিজার টাইপ, num1, num2 এবং num3। এই তিনটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করব। এবার সংখ্যা তিনটাকে আমাদের ভেরিয়েবলের মধ্যে printf এবং scanf এই দুটো ফাংশনের সাহায্যে কি করতে হবে? স্টোর করতে হবে। আমরা printf ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীকে বলে দিব যে প্রথম নাম্বারটা এন্টার করার জন্য। এবার scanf %d ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে আমরা সেটাকে কিবোর্ড থেকে প্রেস কেতো ডেটাটা স্ক্যান করে num1 অর্থাৎ num1 ভেরিয়েবলটার মধ্যে স্টোর করব। একই রকম ভাবে num2 এবং num3 এই ভেরিয়েবল দুটোর জন্য আমরা বাক্য প্রিন্ট করব, এন্টার ইওর সেকেন্ড নাম্বার। আবার scanf %d and num2 এই ভেরিয়েবলের ভেতরে নাম্বারটা রাখো। থার্ড নাম্বার এন্টার করার কথা বলা হচ্ছে। এরপর scanf ফাংশনের মাধ্যমে আমরা ব্যবহারকারীর কাছ থেকে কিবোর্ডে প্রেসকৃত নাম্বারটা num3 নামের ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম। এবার আমাদের ইফ এলস এর অর্থাৎ তুলনামূলক মূল প্রসেসটার মধ্যে আমরা যাব। শুরুতেই আমরা এখানে ইফ num1 is greater than num2 অর্থাৎ num1 ভেরিয়েবলের মধ্যে সংখ্যা এবং num2 ভেরিয়েবলের মধ্যে সংখ্যা, num1 is greater than num2 অর্থাৎ বলা হচ্ছে যে num1 এ রাখা ভেরিয়েবলটা num2 ভেরিয়েবলে রাখা সংখ্যার থেকে বড় হবে। যদি তাই হয় সেই ক্ষেত্রে আমাদের এই num1 ভেরিয়েবলটা কি করবে? চলে আসবে বড় হিসেবে। এবার এটা কি করবে? তৃতীয় যে সংখ্যাটা রয়েছে সেই তৃতীয় সংখ্যার সাথে তুলনা করা হবে। ইফ num1 ভেরিয়েবলের ডেটা ইজ গ্রেটার দেন num3 ভেরিয়েবলের ডেটা, সেক্ষেত্রে আমরা ডিসিশন নিতে পারি যে নাম্বার 1 ভেরিয়েবলটাই বড় হবে। দুটো শর্ত যদি সত্য হয় তখন আমরা ধরে নিতে পারি যে আমাদের প্রথম স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এবার
আমাদের এই প্রথম শর্তটা সত্য হয়েছে, দ্বিতীয় শর্তে এসে শর্তটা সত্য হয় নাই। সেই ক্ষেত্রে আমাদের এই দুটোর মধ্যে তুলনা করে আমরা যেটা পাবো বড়, সেটাকেই আমাদের বড় ধরতে হবে। এখন এই অংশটুকু num1 is greater than num3, এই অংশটার মধ্যে num3টা যদি বড় হয়ে থাকে তাহলে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে এলস পার্টের নাম্বার 3 is max এই বাক্যটা প্রিন্ট আউট হবে। এবার আমরা এলস পার্টে চলে যাব। যদি শুরুতেই আমাদের এখানে num1 is greater than num2 এই অংশটার এক্সপ্রেশনটা যদি আমাদের ফলস হতো, সেই ক্ষেত্রে এই যে স্টেটমেন্ট রয়েছে নেস্টেড ইফ এলস, এই দ্বিতীয় অংশটার মধ্যে আসে প্রবেশ করতো না। অর্থাৎ যদি এই অংশটা শুরুতে যদি হচ্ছে ফলস হতো, তাহলে এই অংশটুকু কি করতো, সে আর এক্সিকিউট করতো না, তখন সে সোজা চলে আসতো দ্বিতীয় এলস পার্টের মধ্যে। যেহেতু এই প্রথম দুটো num1 এবং num2 এর ভেতরে এই কন্ডিশনটা সত্য হয়নি, num1 বড় হয়নি, সেই ক্ষেত্রে num2 যেটা ডেটা রয়েছে সেই ডেটাটা চলে আসবে এখানে। নাম্বার 2 যদি নাম্বার 3 থেকে বড় হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই অংশটা এক্সিকিউট হবে। অর্থাৎ এই দুটোর মধ্যে num2 বড়, সেই ক্ষেত্রে কন্ডিশন ট্রু হলে এর সাথে জড়িত যে স্টেটমেন্টস, সেই স্টেটমেন্টসগুলো এক্সিকিউটেড হবে। আর যদি এই দুটোর মধ্যে এই কন্ডিশনটা সত্য না হয়, এই দুটোর মধ্যে তুলনা করে দেখা যায় যদি num3টা বড়, সেই ক্ষেত্রে আমাদের এই পার্ট ফলস হয়ে যাওয়ার কারণে আমাদের এই পার্টটা এক্সিকিউট হবে। এভাবে আমাদের একটা নেস্টেড ইফ এলসের সাহায্যে আমরা বৃহত্তম সংখ্যা অথবা ক্ষুদ্রতম সংখ্যা উভয় নির্ণয় করতে পারি। মনে রাখতে হবে এখানে যে সংখ্যাটা নির্ণয় করার প্রোগ্রামটা করা হয়েছে সেটা হচ্ছে একটা বৃহত্তম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। জাস্ট ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামের ক্ষেত্রে কি করতে হবে, স্যাম্বলটার প্রতীকটা চেঞ্জ হয়ে যাবে, আর ম্যাক্সের জায়গায় আমরা মিন শব্দটা ব্যবহার করতে পারি মিনিমাম বা স্মলেস্ট নাম্বারটাকে বোঝানোর জন্য। এবার আমরা এই প্রোগ্রামটাকে কোড ব্লকে রান করে দেখব। এখানে আমাদের প্রোগ্রামটা রয়েছে। আমরা এই প্রোগ্রামটা প্রথমে কোড ব্লকে টাইপ করার পর কি করব, বিল্ড অ্যান্ড রান। আমাদের ফার্স্ট কমান্ডটা কি হবে, বিল্ড অ্যান্ড রান। এন্টার ইওর ফার্স্ট নাম্বার। আমরা প্রথম ডেটাটা এখানে এন্টার করব, ধরলাম 30। এন্টার সেকেন্ড নাম্বার দিলাম 25। এরপর থার্ড নাম্বারে আমরা দিলাম 40। এখানে আমরা দেখতে পাচ্ছি থার্ড নাম্বারটা আমাদের বৃহত্তম নাম্বার দেওয়া হয়েছে। এখানে ফলাফল দেখাচ্ছে কি, num3 ভেরিয়েবলের সংখ্যাটাই ম্যাক্সিমাম, অর্থাৎ সবচেয়ে বড়। তোমরা এই প্রোগ্রামটাকে একটু সহজেই পরিবর্তন করে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় প্রোগ্রামটা করতে পারবে, এটা তোমরা নিজেরা করবে। আজ এই পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।